আজকে যে মিছিলে আপনারা এসেছেন এই বৃষ্টিকে উপেক্ষা করে শেষ সময়ে ধৈর্য সহকারে একটু অপেক্ষা করুন। আমরা আজকে যে মিছিল করলাম সরকার বা বিচার ব্যবস্থা যাতে করে সমাজে যে অরাজকতা চলছে যারা মন্দিরবাজারের নেতৃত্ব আছে মন্দিরবাজারের নেতৃত্ব আছে মন্দিরবাজারের যারা নেতৃত্ব আছেন তারা চলে আসুন, যারা এখানে হাজির হয়েছেন। মাইকের সাউন্ডটা লাগবে। আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন। বৃষ্টিতে সবাই ভিজেছেন, সেই কারণে বেশি সময় আপনাদের অপেক্ষা করাবো না। এখন আপনাদের সামনে আমাদের দলের চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা, ভাঙনের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী আপনাদের উদ্দেশ্যে যে কথা বলবেন আপনি একটু ধীর স্থির ভাবে শুনবেন। তারপরে আমরা এখান থেকে সবাই বিদায় নেব। আমি এখন মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের নেতা নওশাদ সিদ্দিকী। সংগ্রামী অভিনন্দন জানাবো আপনাদের এই লড়াকু মানসিকতা, লড়াকু চিন্তা ভাবনাকে পুলিশ জানিয়ে বলছি, আমার লড়াই করার শক্তি আরো আপনাদের যোগাচ্ছে। আপনাদের এই বৃষ্টি মাথায় এই প্রতিবাদের আমাদের আর অবকাশ নাই জানতে যে আমাদের বোন, আমাদের বেটি, আমাদের মেয়ে এক ডাক্তারি পড়ুয়া তিলোত্তমাকে কিভাবে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে, কে বা কাজের আশ্রয়ে এই খুনি ধর্ষকদেরকে আড়াল করা হচ্ছে, নতুন করে আমাদের বলতে লাগবে না। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের বোন দিদি সম আমাদের মেয়ে তিলোত্তমার হত্যা ধর্ষণকারী যারা আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং শুধু তিলোত্তমার পরিবার নয়, সারা বাংলার মানুষ আজকে ইনসাফের জন্য যে রাস্তায় নেমেছে, আমরা এখানে রাস্তায় নেমেছি। তাই বন্ধুগণ, একটা কথা বলি, আসছিলাম যখন একটা স্লোগান শুনলাম, সত্যি মনোমুগ্ধকর স্লোগান আমাকে লাগলো যে বাংলার মানুষ হাসছে, মমতা দেবী বলছিল নাকি বিচার চাইছে। সত্যি কথা, ঠিক বিচারটা কেমন চাইছে আপনাদের বলি। আজকে আপনারা দেখেছেন, খবরে প্রকাশ হয়েছে সুপ্রিম কোর্টে তিলোত্তমার মামলাটা ছিল, আর্থিকর কাণ্ডের মামলা ছিল 27 তারিখে। আমাদের রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয়েছে যাতে মামলার ডেটটা পিছিয়ে দেওয়া যায় নাকি। ভাবতে পেরেছেন? এইদিকে মুখ্যমন্ত্রী তার দলে সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে বলছেন দ্রুত বিচার করতে হবে, তিলোত্তমার বিচার খুনিদেরকে শাস্তি হিসাবে বলে মিটিং মিছিল করছে, আর সুপ্রিম কোর্টে গিয়ে বলছে মামলার ডেটটা একটু পিছিয়ে দিলে ভালো হয়। মুখ্যমন্ত্রী নিন্দা জানায়।
মুখ্যমন্ত্রী বলছেন বৃহস্পতিবার বিচার চাই, এইদিকে মুখ্যমন্ত্রী বাংলার জনগণের ট্যাক্সের টাকাকে কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে কোন সময় 11টা, কোন সময় 13টা, 21টা, 22টা অ্যাডভোকেট দিচ্ছে, অর্থাৎ ধর্ষক খুনিরা যাতে ছাড়া পেয়ে যায়। ভাবতে পেরেছে? আর এদিকে কি বলছেন, অপরাজিতা বিল পাস করালেন বিধানসভা থেকে মহিলাদের নিরাপত্তার জন্য। যে টাকা উনি এই তিলোত্তমা কাণ্ডে উকিলদের পিছনে দিয়েছেন, ওই টাকার যদি সিসিটিভি নাই পশ্চিমবাংলার দক্ষিণ 24 পরগনা জেলায় লাগাতো, আমি বলতে পারি এই দক্ষিণ 24 পরগনার এই বিজয়গঞ্জের বাজারে কোন মাদুরের দিকে কোনো যে টাকা তিনি উকিলদেরকে দিচ্ছেন, কোটি কোটি টাকা উকিলদেরকে দিচ্ছেন, এই তিলোত্তমাকের সাথে যারা অন্যায় করেছে, যারা নরপিশাচ, যারা ধর্ষক, যারা খুনি আছে, ভাবতে পেরেছে? তাই আমরা এই জায়গা থেকে অপদর্থ স্বাস্থ্যমন্ত্রী, অপদর্থ পুলিশ মন্ত্রী আজকে পদত্যাগ চাইছি। বন্ধুগণ, আপনারা জানেন বেশ কয়েকদিন আগে বাসন্তীতে বাড়ি হরিয়ানায় কাজে গিয়েছিল, শুধুমাত্র নাকি তার অপরাধ সে নাকি গোমাংস ভক্ষণ করেছিল। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, হরিয়ানাতে অলরেডি ওখানে বিষ ব্যান আছে, ওখানে গোমাংস চলে না। তাহলে ওখানে একজন মানুষ যে ডাল ভাত ঠিকঠাক করে খেতে পারি না, 250 টাকা যদি ওখানে পাওয়া যায় না, তারপরেও বলছি বিষ কিনে খাওয়ার তার সামর্থ্য আছে। শুধুমাত্র সামনে হরিয়ানা ইলেকশন আসছে, ধর্মের টিকিট তুলে ক্ষমতায় থাকবো বলে, ক্ষমতার মসনদে বসে থাকবো বলে এই গরিব শ্রমিকগুলোকে পিটিয়ে হত্যা করে। আমরা এখান থেকে বলছি, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কি ভূমিকা আছে, হরিয়ানা সরকারের সাথে যোগাযোগ করে আমাদের বাকি হরিয়ানার যে সমস্ত শ্রমিকরা আছে তাদের নিরাপত্তা প্রদানের জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছে সেটাও আমরা জানতে চাইছি। আমরা চাই সাবির মল্লিককে যারা হত্যা করেছে সেই সমস্ত সন্ত্রাসী চিন্তা ভাবনা নিয়ে চলা মানুষদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিয়ে এবং দৃষ্টান্তমূলক শাস্তি তারা পান। আপনারা অবাক হবেন শুনলে, গত কয়েকদিন আগে মহারাষ্ট্রে আমাদেরই দাদা, আমাদেরই ভাই, আমাদেরই সন্তান সোমনাথ দেবনাথ বাবুকেও মাথা কেটে, মুন্ডু কেটে তাকে হত্যা করেছে। কদিন আগে দেখছিলাম উড়িষ্যাতে বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের উপর অত্যাচার হচ্ছে, তাদেরকে ওখান থেকে ফিরে যেতে বলা হচ্ছে। একের পর এক রাজ্যে দেখছি আমরা আমাদের বাঙালি শ্রমিকদের উপরে, পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে, তাদেরকে খুন পর্যন্ত করা হচ্ছে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, আপনাদের অনেকের জানা আছে, আমি তাও আবার রিমাইন্ড করছি আপনাদের, পশ্চিমবাংলার বিধানসভাতে লেবার মিনিস্টারের দেওয়া তথ্য অনুযায়ী 22 লক্ষ শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করছে। আর আমাদের পশ্চিমবাংলাতে উড়িষ্যার শ্রমিক, মেঘালয়ের শ্রমিক, হরিয়ানার শ্রমিক, মহারাষ্ট্রের শ্রমিক, বিহারের শ্রমিক, এইরকম ভাবে বিভিন্ন রাজ্যের শ্রমিক প্রায় 1 থেকে 1.5 কোটি আমাদের রাজ্যে এসে কাজ করছে। কাজ করে যে অর্থ উপার্জন করছে সেটা দিয়ে তার পরিবার পরিজনকে নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকার চেষ্টা করছে। তাহলে আমরা পশ্চিমবাংলার অধিবাসী 1 থেকে 1.5 কোটি ভিন্ন রাজ্যের শ্রমিককে আমাদের বুকে আগলে রেখে তাদের সাথে অতিথি ভাব আচরণ করে তাদেরকে নিরাপত্তা দিয়ে আমাদের রাজ্যে কাজের ব্যবস্থা করে দিচ্ছি। আমরা কোনোভাবেই মেনে নেব না, কোনোভাবেই আমরা মেনে নেব না। তার জন্য আমরা আইন হাতে তুলব না। আমি আমার রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আমরা যেভাবে আমাদের প্রশাসনকে দিয়ে আমাদের রাজ্যে যে সমস্ত এই শ্রমিকরা এসে কাজ করছেন তাদেরকে নিরাপত্তা দিচ্ছি, ঠিক একইভাবে ভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবিলম্বে মিটিং বসতে হবে এবং সেই রাজ্যে যে সমস্ত বাঙালি শ্রমিকরা আছে তাদের নিরাপত্তা দুর্ভাগ্যের বিষয়, এখানে কি হচ্ছে, এখানে শুধু ভোটের পলিটিক্স হচ্ছে। ক্ষমতায় থাকতে হবে কি করে আপনারা জানেন। আমি কোড আনকোড বলছি, সাবির মল্লিক মুসলিম বলে তার বাড়িতে শাসকের নেতারা পৌঁছে গিয়েছিল। খোঁজ নিয়ে দেখুন, সোমনাথ দেবনাথ তার বাড়ি এখনো কিন্তু শাসক দলের নেতা পৌঁছায়নি। আমার
কাছে সাবির মল্লিক যতটাই আপন, আমার কাছে যতটাই আপন সোমনাথ দেবনাথ বাবু। তাই আমাদেরকে লড়াইয়ে থাকতে হবে, প্রতিবাদে থাকতে হবে। আমাদের শ্রমিকদেরকে কোন রাজ্য যদি কেউ ডিস্টার্ব করে, তাহলে আমাদের মুখ্যমন্ত্রীকে সেই রাজ্যে যে সমস্ত শ্রমিকরা আছে তাদেরকেও নিয়ে আমাদের থাকতে হবে। আমরা কি উড়িষ্যার শ্রমিকদের সাথে খারাপ আচরণ কেউ করেছি? আর করবো না, আশা করছি। তো আমরা যেভাবে আমাদের উড়িষ্যার শ্রমিকদেরকে বুকে আগলে রেখেছি, আমাদের তারা অতিথি আর তারা পরিযায়ী শ্রমিকদেরকে যেভাবে আমরা বুকে আগলে রেখেছি, আমাদেরও শ্রমিকরা উড়িষ্যায় যেগুলো আছে তাদের তো আগলে রাখতে হবে না? আপনারা জানেন আমি উড়িষ্যা ভবনে গিয়েছিলাম, সেখানে গিয়ে যিনি সেক্টর অফিসার ছিল তাকে আমি বলে এসেছিলাম এই কথাই। অবশ্য তারপরে এই অত্যাচার বন্ধ হয়েছে। কিন্তু এটা আমি দেখছি বেশ কয়েকটা দিন ধরে যেভাবে আমাদের শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, অবশ্য বিতস্ত বাঙালি খেদাও হচ্ছে না তো, শুধু একটা জায়গায় নয়, শুধু হরিয়ানাতে নয়, মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপরে যে আক্রমণ হচ্ছে, উত্তরপ্রদেশও হচ্ছে। আমি কিন্তু আশঙ্কিত। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, আমাদের কম বেশি পরিবারের থেকে অনেকে ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়েছে, তাদের নিরাপত্তার স্বার্থে আমাদেরকে আওয়াজ তুলতে হবে। আমাদেরকেও বলতে হবে, আমরা যেমন সাবির মল্লিকের পরিবারের জন্য বলেছিলাম, তার পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা এই জায়গায় বিজয়গঞ্জ বাজার থেকে দাঁড়িয়ে বলছি, আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং লেবার মিনিস্টার যদি সোমনাথ দেবনাথ বাবুর পরিবারকে ক্ষতিপূরণ না দেয়, তাহলেও কিন্তু আমরা লেবার পক্ষ কি করতে আমরা বুঝি না। সাবির মল্লিক নামটা মুসলিম বলে যেতে হবে, আর সোমনাথ দেবনাথের নামটা ঠিক মুসলিম নয় বলে যাবেন না, ঘরে বসে থাকবেন। এটা হবে নাকি? যায় না। আজকে আমাদের মধ্যে বিভেদ ঢুকিয়ে দিয়ে, ধর্মীয় উত্তেজনা ঢুকিয়ে দিয়ে, আর সমস্ত রাজনৈতিক কারবারিরা ক্ষমতার মসনদে বসে আছে। তাই বন্ধুগণ, আজকে এখান থেকে আমরা আওয়াজ তুলছি, সোমনাথ দেবনাথের পরিবারকে পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং সাথে সাথে যারা খুনি তাদের সর্বোচ্চ যাতে শাস্তি পায়, আমাদের রাজ্য সরকারকে সে দায়িত্বটা তুলে নিতে হবে। বন্ধুগণ, আমি নতুন করে বলবো না, শুধু বিগত দিনে কয়েকটা কথা বলেছিলাম তিলোত্তমা কাণ্ড নিয়ে। আপনারা নিশ্চিতভাবে দেখছিলেন না, মিলছে কি মিলছে না। আমি বলেছিলাম তিলোত্তমার সাথে যে অন্যায়টা হয়েছে, এই ধর্ষণ খুনটা শুধুমাত্র মাইন্ডটা ডাইভার্ট করে দেওয়ার জন্য হয়েছে। এর পিছনে অনেক বড় রহস্য আছে। আমি বলেছিলাম বারাইপুরে যখন মিটিং এসেছিলাম, যদি রেকর্ড থেকে আপনারা জানতে পারবেন। আর আপনি গত কয়েকদিন আগে বিভিন্ন পেপার পত্রিকাতে দিয়েছিল, খেয়াল আছে যে আমার বিগততম বোন এদের অন্যায় অনেকটা জানতে পেরে গিয়েছিল। ওটি রুমের মধ্যে এদের মৎস্য হতো, ওটি রুমের মধ্যে পিকনিক করত, সেইগুলো জানতে পেরে গিয়েছিলেন, বিরোধিতা করেছে বলে আজকে ওনাকে নাকি কথা এই পানিশমেন্ট হিসেবে তাকে এই ঘটনা তার সাথে কথা বলে। আমি আবারও বলছি, রেকর্ড হচ্ছে, যদি সিবিআই সঠিকভাবে তদন্ত করে, আজকে এই বিজয়গঞ্জ বাজারে বলে যাচ্ছি, আমার কথার সাথে মিলিয়ে নেবে। যদি সিবিআই সত্যিকারের অর্থে দোষীদেরকে শাস্তি দিতে চায়, মিলিয়ে নেবে। আমি বলে যাচ্ছি, যদি আমার নামে নোটিশ আছে, আমি প্রস্তুত আছি, কারণ আমার মন আমাকে দেখা দিচ্ছে যেভাবে একটার পর একটা এভিডেন্স আপনি মিলিয়ে নেবেন। তার আগে বলে দিচ্ছি, আপনারা দেখেছেন কি সুপ্রিম কোর্টে নাকি আমাদের সিবিআই যারা মামলাটা দেখছে, মাত্র 27 মিনিটের একটা ভিডিও ফুটেজ পুলিশের পক্ষ থেকে ভিডিও ফুটেজ কোথায় গেল? আমি আপনাদের বলে রাখি, যদি ভিডিও ফুটেজটা কোনো সময় পাবলিক হয়, তাহলে বলে দিচ্ছি দেখে নেবেন, মিলিয়ে নেবেন। ওই ভিডিও ফুটেজটা যে অপারেটিং করার দায়িত্ব ছিল ওই সন্দীপ ঘোনা, সঞ্জয় রায়ের আসার আগে আর পরে ভিডিওটা পাওয়া গেছে, দেখবেন। কিন্তু সঞ্জয় রায়ের আগে যে সমস্ত খেলাড়িরা, এই জন্য বলছি, এত বড় অপদার্থ সন্দীপ ঘোষ, এই মর্গে যে সমস্ত মহিলারা থাকতো, যে সমস্ত মায়েরা থাকতো, যে সমস্ত দিদিরা থাকতো, যে সমস্ত বোনেরা থাকতো, এই সন্দীপ ঘোষের চেলারা ওই মৃত মায়ের সাথে, ওই মৃত বোনের সাথে, ওই মৃত দিদিগুলোর সাথে অপকর্ম করে এই শয়তানগুলো ভিডিও করে আবার এই জন্য আমি বলছি, খেলাড়িরা এরা কত বড় অপদার্থ। এই অপদার্থ গুলোকে আবার মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকালে চাকরি ছাড়লে সন্ধ্যায় আবার চাকরি দেয়।
ওনার যদি ন্যূনতম লজ্জাটুকু থাকে আমি মনে করবো উনি পদত্যাগ করবেন, ওই পদের যোগ্য নয়। আর যে ভাবতে পেরেছে মহিলা মারা গিয়েছে, মর্গে গিয়েছে, ওই মহিলাকে তার সাথে অপকর্ম করে ওই ভিডিও করতো, যখন অপকর্ম করতো ভিডিওগুলো মুখটা চেঞ্জ করে দিয়ে বাইরের দেশে বিক্রি করতো আর মোটা টাকা ইনকাম হতো। এই কাণ্ডগুলো আমার তিলোত্তমা বোন জানতে পেরে গিয়েছিল। আমার তিলোত্তমা বোন কি জানতে পেরেছিল? যে প্রায় প্রতি বছরে মৃতদেহের হিসাব ঠিকঠাক থাকতো না, মৃতদেহ এরা খেয়ে নিত। মানে বুঝতে পারছেন, একটা সময় ছিল না, আপনারা শুনেছেন না, বলে প্রধান আমার পায়খানা খেয়ে নিয়েছে। গ্রাম্য ভাষা বলে পায়খানা খেয়ে নিয়েছে। কি হয়েছে? মানে ওর বাথরুমের টাকাটা এসেছিল, প্রধান ছেড়ে দিয়েছে। ওরা বাথরুম খেতে খেতে মৃতদেহ খাচ্ছে। প্রতি বছর 8টা-10টা করে মৃতদেহ এরা কি করতো, অন্য জায়গায় কি কাজে ব্যবহার হয় বলতে পারবো না সবটা, কিন্তু প্রতি বছর এরা 8টা-10টা করে মৃতদেহ খেয়ে নিত। আর কি অন্যায় করতে পেরেছিল? প্রতি বছরে প্রায় 20 কোটি টাকার ওই মেডিকেল কলেজের ব্যবহৃত যে সমস্ত বর্জ্যগুলো ছিল সেইগুলো এরা বিক্রি করে লুটপাট করে খেত। সেইগুলো প্রতিবাদ করার জন্য আজকে আমার তিলোত্তমা বোনকে এরা ধর্ষণ করিয়ে খুন করে, তারপরে ধর্ষণ করিয়ে এরা তার মুখ থেকে বন্ধ করল। রাজ্য সরকার বারবার বলছিল, পুলিশ বারবার বলছিল এটা আমাদের কেউ নয়। আজকে আপনারা বলুন, টালা থানার ওসিকে কেন গ্রেফতার করেছে? বেশ কিছু কারণ দেখিয়েছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যথাসময়ে এফআইআর করেনি। আপনারা শুনলে অবাক হবেন, সন্ধ্যে 6টার পরে এফআইআর আপনার পোস্টমর্টম করার নিয়ম নাই। এখানে যদি কোনো ডক্টর থেকে থাকেন, আমি যদি ভুল বলি আমাকে এসে আপনি প্রোটেস্ট করতে পারেন, কিন্তু বাই প্রেসার দিয়ে পোস্টমর্টম করতে বাধ্য করেছে। ওখানে একজন সম্ভবত প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের, সে কথা বলেছে যদি পোস্টমর্টম না হয় তাহলে নাকি রক্তের বন্যা বইয়ে দেবে। আরে তিলোত্তমাকে খুন করলো, ধর্ষণ করলো, তারপরে তো তড়ি ঘাড়ি কেন? এর মধ্যে তো ডাল মে কুছ কালা হয়। কালাটা করে এখানে বলা যাচ্ছে বিজয়গঞ্জ বাজারে সিবিআই যদি সঠিক তদন্ত করে, আমি আবারও বলছি সিবিআই যদি সঠিক তদন্ত করে তাহলে দেখতে পাবেন দুবাই থেকেও কিছু কালপিটকে নিয়ে আসছে যারা তিলোত্তমার সাথে অপকর্ম করে দুবাই তারপরে দিনে পালিয়ে গিয়েছেন। মমতা ব্যানার্জির সিনেমা ধরলো তারা। তবে কতটুকু কি হবে বলতে পারবো, কতটুকু কি হবে বলতে পারবো না। আমি কবে বিচার পাবে আমি বলতে পারবো না। আমি যদিও একজন আইনসভার সদস্য, সব কথা আমি বলতে পারছি না, গায়ে অনেক জ্বালা করছে, কিন্তু বলতে পারছি না কারণ আমি একজন আইনের সভার সদস্য। আমি যদি সাধারণ মানুষ হতাম অনেক কিছু এখন বলে দিতে পারতাম। আমার কিছু দায়িত্ব আছে তো সেটাই পালন করতে হচ্ছে, বাধ্য হয়ে করতে হচ্ছে। সিবিআই কেন এখনো পর্যন্ত ওই দিনকে বা ওই রাত্রে যিনি সিসিটিভি মনিটরিং করার দায়িত্ব ছিলেন তাকে কেন ডাকছে না? এই বল এখানে কে এসে তোমাকে সিসিটিভি অফ করতে বলেছে কখন আর অন করতে বলেছে কখন? নামটা জানলেই তো অনেক কালপিটকে ধরা পড়ে যেত। একদম এখানেও কিছু আছে, বুঝলেন? দাদা দিদির একটা সেটিং চলছে এখানে। তাই আপনাদের বলবো, যদি আপনারা দ্রুত বিচার চান, কেন আপনাদের কথা বলছি, আপনারা অনেকে ভাবছেন ওই তিলোত্তমা সোদপুরের একটা কোন বাড়ির একটা মেয়ের এই হয়েছে ও আমি এড়িয়ে যাই, তাহলে আপনাকে বলবো তাহলে আপনি কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন। কারণ আপনার আমার বাড়িতে প্রত্যেকের বাড়িতে কিন্তু মহিলা সদস্য আছে। আমি এখানে এসে দাঁড়িয়ে প্রতিবাদ করছি কেন বৃষ্টি মাথায় দেয়, আমার নৈতিক দায়িত্ব বলে মনে করছি। আমার বাড়ির মা বোনকে নিরাপত্তার জন্য আমাকে আজকে রাস্তায় নামতে হয়েছে। এরা যদি না শাস্তি পায় তাহলে যার মনের মধ্যে এই পশুবৃত্তিগুলো আছে তারা আরো সাহস পেয়ে যাবে। আর এদের দ্রুত যদি শাস্তির ব্যবস্থা আমরা করতে পারি, চিৎকার চেঁচামেচি করে রাস্তায় থেকে আইনের মাধ্যমে যদি ব্যবস্থা করতে পারি, যাদের মনের মধ্যে এই পশুবৃত্তিগুলো আছে তারা মনের মধ্যে কি করবে? কবর দেবে, মনের মধ্যেই দাহ করে দেবে। তাই আপনার প্রত্যেককে বলবো, এটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব হওয়া দরকার প্রতিবাদ করার। যে যেমন ভাবে পারবেন প্রতিবাদ করবেন, সবাইকে পার্টির ব্যানার ধরে প্রতিবাদ করতে হবে এরকম ব্যাপার নয়। আপনি টোটো চালান, আপনি বাস চালান, আপনি ট্রেনের হকারি মানে খাবার বিক্রি করে সংসার চালান,
আপনি স্কুলে শিক্ষকতা করেন, যে ফিল্ডে আছেন না কেন, কিন্তু এই আমাদের মুখ থেকে কিন্তু এই আওয়াজটা সরলে হবে না। আমাদের সব সময় চর্চা করতে হবে যে তিলোত্তমার বিচারটা দ্রুত চাই। যদি আমরা রাস্তাঘাটে পথে ঘাটে সব জায়গায় উঠতে বসতে পাড়ার মাথাতে আমরা যদি বারবার কথা বলতে থাকি তিলোত্তমার বিচার চাই, তখন দেখেন দ্রুত বিচার হবে। অন্যথায় সুপ্রিম কোর্টে মামলা গেল, ওই মামলা ঠান্ডা করে চলে যাবে, বিচার পেতে তবে বিচার পাবো, আমি দায়িত্ব দেবো। ইতিপূর্বে অনেক মামলা দেখেছি। তাই আমাদের আর যদি সজাগ থাকি কি হবে, দ্রুত বক্তব্য একটু বড় হয়ে যাচ্ছে নাকি? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলুক চলুক, অসুবিধা হচ্ছে নাকি? ঠিক আছে, ঠিক আছে। বন্ধুগণ, তাহলে আপনাদের বলছি আমাদেরকে সজাগ থাকতে হবে। আপনার আমার বাড়িতে মহিলা সদস্য আছে, তাদের নিরাপত্তার কথা আমাদের ভাবতে হবে। তাদের নিরাপত্তার কথা যদি ভাবেন তাহলে আগিয়ে আসুন। আগামী দিনে বাংলাতে এই ধরনের তিলোত্তমার মতো আর কোনো ঘটনা না ঘটে, তার জন্য আমাদেরকে কি করতে হবে? ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আওয়াজ তুলতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন তার দপ্তর কিছু জড়িত নয়, কিন্তু একটু খোঁজ নিয়ে দেখুন, মিডিয়াতে প্রকাশ পেয়েছে যেই শ্মশানে দাহ করতে গিয়েছিল তিলোত্তমার বডি নিয়ে যাওয়ার আগে আরো 3টে লাশ ছিল, কিন্তু পুলিশের এত তাড়াতাড়ি কিসের? পুলিশের এত জলদিবাজি কিসের? প্রশাসন এত ভয়ে ছিল কেন? ওই 3টে লাশকে দাহ করেনি, আগে আমার তিলোত্তমার দিদিকে দাহ করিয়েছে। কারণ কি আপনারা জানেন? মুসলিম হলে কি হবে? কবর থেকে তুলে রিপোস্টমর্টম করা যায়, পুনরায় পোস্টমর্টম করার পজিশন থাকে। আমার হিন্দু বোন হলে বা হিন্দু সমাজের মানুষ হলে একবার দাহ করে দিলে আর ডকুমেন্টস পাবে না, আর এভিডেন্স কালেক্ট করতে পারবে না। এই জন্য অসভ্য সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে, এই মমতা ব্যানার্জি প্রশাসনকে কাজে লাগিয়ে তার দলের নেতার কিছু চ্যাংড়া ছেলেকে, আপনার মাতাল ছেলেকে বাঁচানোর জন্য জলদি দাহ করিয়েছে। আর এখন আবার বলছে নাকি বিচার চাই। এই স্লোগানটা আমার খুব ভালো লেগেছে। বাংলার মানুষ এখন হাসছে, মমতা নাকি বিচার চাইছে। সত্যি মমতা ব্যানার্জি বিচার চাইলে হাসছে ছাড়া আর কিছু। ও কার কাছে বিচার চাইছে? বন্ধুগণ, আপনাদের বলবো একটার পর একটা একাধিক পয়েন্ট আছে যেখানে পুরো আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এর সাথে রাজ্য সরকার জড়িত আছে এবং রাজ্য সরকার তথা মমতা ব্যানার্জি কাউকে লুকানোর চেষ্টা করছে। কারণ আপনারা জানেন সেমিনার হলে পাশেই যে বাথরুমটা ছিল, সেই বাথরুমটা কিন্তু চটজলদি সেটাও ভেঙে ধ্বংস করে দিয়েছে। কারণ একে হত্যা করার পরে, আমার দিদিকে, আমার বোনকে, আমাদের মেয়েকে হত্যা করার পরে ওই খুনিগুলো, ওই সমাজ বিরোধী গুলো, ওই ডাক্তারদের নামে তুলন্দার গুলো ওইখানে যে টয়লেটে গিয়ে বাথরুমে গিয়ে হাত মুখ দিয়েছিল, ওখানে যখন থেকে এভিডেন্স পাবে সেই জন্য ওটাকে ভেঙে ধ্বংস করে দিয়েছে এই মমতা ব্যানার্জি স্বাস্থ্য দপ্তর। আর এরা নাকি বলছে এখন বিচার চায়। আমি কথা বলে যাচ্ছি, এখানে মমতা ব্যানার্জির দলের অনেকে আছে, একটু কেউ ভুলভাল বললে নাকি লালবাজার নোটিশ পাচ্ছে, নোটিশ পাঠিয়ে দিচ্ছে। আমি এত কটা কথা মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলে গেলাম, সাহস থেকে নওশাদ সিদ্দিকীর নামে একটা নোটিশ, আমি ভুল বললে তো আমার নামে নোটিশ পাঠাবে, আর না হলে ভুল না বললে যদি নোটিশ পাঠাই আইনের চড় খেয়ে বাড়ি ফিরবে। আপনারা অবাক হয়ে যাবে, একের পর এক এভিডেন্স কে এরা ধ্বংস করে দিচ্ছে। তারপরে বলবো সিবিআইয়ের যে অধিকর্তারা দায়িত্ব নিয়ে আছেন, যদি বাংলার মানুষকে মনে করে এরা শুধু চিৎকার চেঁচামেচি করে চুপ করে যাবে, তাহলে এটা কিন্তু আপনাদের ভুল হচ্ছে। আমরা একটা সময় পর্যন্ত অপেক্ষা করছি, সম্ভবত 30 তারিখে ডেট আছে, হিয়ারিং আছে, আমরাও দেখছি। যদি দেখি সিবিআই এই কেসে গড়িমাসি করছে, তাহলে আমরা কিন্তু আগামী দিনে সিজিও কমপ্লেক্সের দিকে যাব। অসুবিধা নেই, আমরা ছাড়বো না। যদি মনে করে সিবিআই কিছু ভালোই হচ্ছে, মমতা ব্যানার্জিকে নিয়ে ভালোই বলে নিচ্ছে, মুচকে মুচকে হাসে সিবিআই, ভুল হবে কিন্তু আমরা যাব, এ ছাড় হবে না। কোনো মতেই এই অন্যায়কে মেনে নেওয়া যাবে না। তারা আমার তিলোত্তমা বোন আমাদের জন্য প্রতিবাদ করেছিল। মেডিকেলে ওই আর্জি করে যে নোংরামি হতো, যে দুর্নীতি হতো, সেটা বন্ধ করতে চেয়েছিল, ফলে তাকে আজকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো। শুধু মৃত্যুর কোলে ঢলে পড়েনি,
আপনারা দেখেছেন অনেক মিডিয়াতে দেখি বলেছে চোখ দিয়ে কি বেরিয়েছে, ভাবতে পেরেছে? চোখ দিয়ে আমাদের পানি বার হয় না সহজে, আমাদের এত পাথর মন হয়ে গিয়েছে। চোখ দিয়ে আমার বোনের দিদির রক্ত দেখে আমি তিলোত্তমার মায়ের একটা ইন্টারভিউ শুনছিলাম। সত্যি বলছে, আমার একটা জায়গায় আমাকে প্রচন্ড ব্যথা দিয়েছে যখন আমার তিলোত্তমার মা বলছিল আমার মেয়েকে যখন ওরা মারছিল, আমার মেয়ের সাথে যারা অন্যায় করছিল, হয়তো মা মা করে ডেকেছিল, আমি সেই সময় ঘুমাচ্ছিলাম, আমার মেয়ের কত কষ্ট হয়েছে। তাই বলবো প্রত্যেককে একটু ভাবুন, আপনার বাড়িও মেয়ে আছে, আপনার বাড়িও মহিলা সদস্য আছে, তাদের কথা ভেবে এখন রাজনৈতিক চাটুকারিতা না করে আওয়াজ তুলুন যাতে তিলোত্তমার শরীরের না ছাড় পায়। দৃষ্টান্ত স্থাপন করতে পারি, একটা যদি দৃষ্টান্ত স্থাপন করতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই পাশবিক চিন্তা ভাবনা নিয়ে যারা চলছে তারা মনের মধ্যে ওটাকে দাফন করবে, কবর দেবে। আর মমতা ব্যানার্জি কি বলছে বারবার? বলছে ও কি ওর লাভ অ্যাফেয়ার ছিল, ও প্রেগনেন্ট ছিল, ও একটু বাচ্চা ছেলেরা শরীর থাকলে নাকি কি জ্বর জ্বালা করে, ও একটু একটু হবে আর রেড মেরে দিচ্ছে। চরম। আমি মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনার কাছ থেকে এই ধরনের দায়িত্বকাণ্ডহীন মন্তব্য কোনোভাবেই আশা করি। আমি আশা করব আগামী দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন কোনোভাবেই এই ধরনের দায়িত্বকাণ্ডজ্ঞানহীন মন্তব্য করবে না। আর পরিশেষে আমি আবু সিদ্দিক হালদারের কথাটা একটু শুনবেন আপনারা? পরিশেষে বলি, আবু সিদ্দিক হালদারের কেসটা গত 18 তারিখে ছিল। কোর্টে যারা ইনভেস্টিগেশন, যারা এজেন্সি আছে তাদের হাতে যারা আছে, দ্বিতীয় পোস্টমর্টমের রিপোর্ট কমিশন করেছে, সাবমিট করেছে এবং আমাদের অ্যাডভোকেটদের কাছেও দিয়েছে। সম্ভবত 30 তারিখে হিয়ারিং আছে, সেখানে তদন্ত প্রোগ্রেস কতটা আছে সেটা জানাতে হবে। যদি মনে হয়, আমরা যদি মনে করি কলকাতা হাইকোর্টের যিনি স্বনামধন্য বিচারপতি আছেন তার কাছ থেকে যদি মনে করি এই কেসটা ঠিকঠাক চলছে না, আমরা কি করব? সুপ্রিম কোর্টে যাব। আপনাদের একটা কথা বলে রাখি, এটা আমরা অনেকে ভুল করে ফেলছি, এটা করবেন না। তিলোত্তমা বোনের অনেকে ছবি পাবলিক ডোমেইনে শেয়ার করে দিচ্ছে। শুধু তিলোত্তমা বোন নয়, যারা এই ধরনের যৌন নির্যাতনের সম্মুখীন হয়েছে ছোট থেকে বড়, তারও ছবি, নাম, পরিবারের পরিচয়, পরিবারের কারো ছবি কোনো পাবলিক ডোমেইনে শেয়ার করতে নাই। যদি শেয়ার করতে হয় স্পেশাল কোর্ট অর্ডার ছাড়া কেউ করতে পারে না। তাই বন্ধুগণ, আপনাদের বলবো আমাদেরকেও দায়িত্বশীল হয়ে উঠতে হবে, আমরা এই কাজ করব না। আর একটা কথা আমরা অনেক সময় বলে ফেলি, এটা মোটেও কেউ বলবেন না যে ওই কোর্ট বিচার দেয়নি। কোর্ট বিচার দেয়নি এরকম ব্যাপার নয়। কোর্ট থেকে বিচারের ব্যবস্থা কাকে করে নিতে হবে? কাকে? জনগণের স্বার্থে কোর্ট তৈরি হচ্ছে। কোর্ট থেকেও যদি আপনি বিচার চান তাহলে আপনাকে সজাগ থাকতে হবে। তারপরে আমি একটা শুধু ছোট্ট কথা অ্যাড করছি, যদি মনে হয় আবু সিদ্দিকের ব্যাপারে যে কলকাতা হাইকোর্টের বিচারপতি বা তার রায়টা আমার ভালো লাগছে না, আমি বিচারপতিকে সমালোচনা করতে পারবো না, কিন্তু বিচারপতির রায়কে চ্যালেঞ্জ করে আমি সুপ্রিম কোর্টে যেতে পারি, তার প্রভিশন আমাদের আছে। আমরা ডাবল অবস্থা নিয়ে রেখেছি। যদি কলকাতা হাইকোর্টে এই কেস নিয়ে গড়িমাসি করে, যদি মনে করে এটা ঠান্ডা করে পাঠিয়ে দেবো পুলিশ প্রশাসন বা সিআইডি, তাহলে আপনাদের জানিয়ে রেখে যায়, এখানে বিজয়গঞ্জ বাজার থেকে বলে যায় গোলাকাণ্ডের আমার আবু সিদ্দিক হালদারকে যেই পুলিশ দ্বারা হত্যা করা হয়েছে, শারীরিক অত্যাচার করে মৃত্যুর করে ছেড়ে দিয়েছিল, পরে তাকে তার মৃত্যু হয়েছে, সেই পুলিশ অফিসার গুলোকে আগামী দিনে টেনে কোথায় নিয়ে যাব? সুপ্রিম কোর্টে কোনো ছাড় হবে না। বন্ধুগণ, এখানেই আমি আমাদের বক্তব্য শেষ করলাম। যারা উপস্থিত হয়েছিলেন প্রত্যেককে আমি আবারও সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমি আবারও বলতে বাধ্য হচ্ছি, আপনাদের এই লড়াকু মানসিকতাকে দেখে আমার লড়াইয়ের আরো শক্তি যোগাচ্ছে। আমি ভাই আর না বলে এটা থাকতে পারছি না। সব জিনিসের কিন্তু দুটো জিনিসের উপরে নির্ভর করে সাকসেস হওয়ার পিছনে, একটা হচ্ছে ধৈর্য, দুটো হচ্ছে শৃঙ্খলা। আমাদের মধ্যে
এটা যত বেশি আসবে আমরা সাকসেসের দিকে তত এগিয়ে যাব। ধন্যবাদ।